হুম আমি ভীষণ সিরিয়াস এই ভিডিওটা বানাতে এসে, কারণ আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ ডেফিনেটলি এনজয় করেছি। ইস্টবেঙ্গল 4-0 গোলে ম্যাচটা জিতেছে। ইস্টবেঙ্গলের জন্য একটা থম্পিং ভিক্টরি, এবং প্রথম ম্যাচ যে কোনো সময় ভালোভাবে জয় দিয়ে শুরু করাটা একটা ক্লাবের ইচ্ছে থাকে, এবং সেটা ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে। কিন্তু আমি অন্তত পক্ষে হতাশ কোথাও একটা। কোথায়? অবশ্যই এই ভিডিওতেই বলবো। ম্যাচ সম্বন্ধে পজিটিভ নেগেটিভ যা কিছু দেখলাম সব কিছু নিয়েই কথা বলবো। ওভারঅল পুরোটা ব্যাপার নিয়ে যা কিছু অন্তত পক্ষে আমি দেখতে পেয়েছি খেলা চলাকালীন ম্যাচের মধ্যে, সব কিছু নিয়ে ডিটেলসে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে, দেখো ইস্টবেঙ্গল শ্রীনিধি রেগানকে ফেস করেছে। 4-0 রেজাল্টে ইস্টবেঙ্গল জিতেছে। ফার্স্ট হাফে 2টো গোল, সেকেন্ড হাফে 2টো গোল। আরও গোল হতে পারতো, মানে আরও গোল হতে পারতো। জোর দিলাম আরোর ওপরে। তার কারণটা হচ্ছে প্রচুর গোল বাঁচিয়েছে শ্রীনিধি ডেকানের গোলকিপার। বেশ কিছু ইজি সুযোগ নষ্ট করেছে ইস্টবেঙ্গল ফুটবলাররা। না হলে আমার মনে হয় যদি আরও একটু প্রেশার থাকতো, আরও একটু বেশি প্রেশার ইস্টবেঙ্গল দিয়ে দিত শ্রীনিধি ডেকানের ওপর, তাহলে এই ম্যাচটা আরও 4টে গোল হয়তো আমরা দেখতে পেতাম। অন্ততপক্ষে 4টে গোল হওয়ার পর আমাকে বলতে হবে যে এই যে 4-0 শ্রীনিধি ডেকান হেরেছে, এই 4-0 রেজাল্টের জন্য ক্রেডিট কিছুটা দিতে হবে ওদের গোলকিপারকে। কারণ আরও বেশি গোল হতে পারতো, আরও বেশি গোল হতে পারতো, এবং আরও লজ্জার হার শ্রীনিধি ডেকান ফেস করতে পারতো। ইস্টবেঙ্গলের এই রেজাল্ট বা এই এই কি বলবো, এই ভিক্টরি কোথাও একটা এক্সপেকটেশন ছিল যে এটা হবে, এই 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 ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল জিতবে। এবার তার গোল ডিফারেন্স কত হবে, প্লেয়াররা কে কীরকম ভালো খেলবে, কোচ কাকে কাকে ঘুরিয়ে কোথায় কোথায় খেলিয়ে দেখে নেবেন, এই সবটা অ্যাকচুয়ালি দেখার বিষয় ছিল। এবং সেটা দেখতে বসে যতগুলো প্লেয়ার আজকে ইস্টবেঙ্গলে নেমেছে, বিশেষ করে অন্তত পক্ষে স্টার্টিং 11-এ বা ম্যাক্সিমাম যারা গেম টাইম পেয়েছে, তাদের প্রত্যেককে নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো, এবং পজিটিভ নেগেটিভ যা কিছু ব্যাপার অন্ততপক্ষে দেখতে পাওয়া গেছে বলবো। কিন্তু তার সাথে বলবো কোচের কথা। কোচের স্ট্র্যাটেজিতে কী ছিল? খুব সিম্পল, একদম বল পজিশন নিজেদের হোল্ডে রেখে অ্যাটাক বিল্ড আপ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেট পিস থেকে ইস্টবেঙ্গল অনেকটা আরও বেশি করে শার্পনেস বাড়িয়েছে, এটাকে কন্টিনিউ রাখতে হবে। কারণ বারবার করে এর আগে আমরা কথা বলেছি যে ইস্টবেঙ্গল এক একটা সময়ে এক একটা সেক্টরে খুব ভালো করেছে, পরে সেই জায়গা থেকে কিছুটা ডিট্যাচড হয়ে গেছে। আর এর সাথে একটা জিনিস বলে রাখা দরকার, ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অস্কার ব্রুজো, তার 1 বছর হয়ে গেল ইস্টবেঙ্গল কোচের পদে। দেখতে দেখতে সময় কেটে গেল, এবং তিনি কোথাও না একটা রিদিমে রয়েছেন, এটা অন্ততপক্ষে ভালো লাগছে। যখন তার রিক্রুটমেন্ট হয়েছিল অনেক ধরনের নেগেটিভিটি সামনে এসেছিল, যে এমন একটা দেশে তিনি কোচিং করিয়েছেন, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে, খুব একটা এটা ভালো সিলেকশন হলো না, আরও ভালো ভালো কোচরা রয়েছে, আছে না বহু লোক, তারা নেগেটিভিটি খুঁজতে ব্যস্ত থাকে। তখনও বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে অস্কার ব্রুজো তিনি যদি চ্যালেঞ্জটা নিতে পারেন ইস্টবেঙ্গলকে কোথাও বদলে দেওয়ার বা একটা সেফ পরিবর্তনের, তাহলে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু তাকে মাথায় তুলে রাখবে। আর যদি তিনি ফেল করেন, তাহলেও কিন্তু তার বা ইস্টবেঙ্গলের খুব একটা হারানোর কিছু থাকবে না। কারণ বর্তমান সময়ে ইস্টবেঙ্গল তারা স্ট্রাগল করছে, কোচ প্লেয়ার বহু রকমের পরিবর্তন হচ্ছে, কিন্তু সেই সাকসেসটা ইস্টবেঙ্গলের আসছে না। তো আরও একজন কোচ যদি ফেল করেন, তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য খুব একটা লস না। হয়তো অস্কার ব্রুজোর ক্ষেত্রে প্রবলেম হতে পারে, বাট তিনি যদি কোথাও একটু ভালো কিছু করতে পারেন, সমর্থকরা কিন্তু তাকে লং টার্মে মনে রাখবেন। যেমনটা অন্ততপক্ষে আমার পার্সোনালি মনে হয় যে লাস্ট 15 ইয়ার্সে দুজন কোচকে ইস্টবেঙ্গল সমর্থকরা সব থেকে বেশি মনে রেখেছে। একজন স্যার ট্রেভর জেমস মর্গান, তাকে মনে রেখেছেন, এবং তার পাশাপাশি আরেকজন হচ্ছে আলেসার, স্প্যানিশ সেই লেজেন্ডারি কোচ, তাকেও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা মনে রেখেছেন। সো এই স্ট্যান্ডার্ডে অস্কার ব্রুজোকে রিচ করতে হবে, যে যতটা সময় তিনি পান না কেন, তাকে কোথাও সেই যে একটা রিদিম এই টিমটা খুঁজে পেতে পারে, এই জিনিসটা তাকে দেখাতে হবে। এবং আমার পার্সোনালি মনে হয় যে এই 1 বছরের মধ্যে অস্কার ব্রুজো সেটা করে দেখাতে সক্ষম হয়েছেন। হয়তো খুব ট্রিমেন্ডাস কিছু সাকসেস ইস্টবেঙ্গল অ্যাচিভ করেনি, ইস্টবেঙ্গল তার কোচিংয়ে কোথাও চ্যাম্পিয়ন হয়নি, ঠিক কথা, বাট স্টিল
যে ধরনের খেলা আমরা দেখেছি ইস্টবেঙ্গলে, যে চেঞ্জটা আমরা দেখেছি, এটা তাকে বলতে হয় যে হ্যাঁ তিনি কিছু একটা করার রাস্তাতে রয়েছেন এবং ডেফিনেটলি তার উপর আস্থা রাখলে এবং টিম বিল্ড আপ যেভাবে হয়েছে এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে অ্যাটলিস্ট ইস্টবেঙ্গল একটা সাকসেস খুঁজে পাবে। নাও কাম টু দ্য ম্যাচ। এবং আমরা আজকে যেটা বললাম যে কোচের স্ট্র্যাটেজি, কোথাও প্রথম থেকে কন্ট্রোলে রাখতে হবে, প্রেসটা অনেক হাই রাখতে হবে এবং তার পাশাপাশি এই যে সেট পিস থেকে ইস্টবেঙ্গলের দক্ষতা, সেটা কিন্তু প্রায় প্রত্যেকটা গোলের পেছনে আমরা দেখতে পেয়েছি। নাও প্লেয়ার ধরে ধরে যদি বলি তাহলে দেবজিৎ তার আজকে করার কিচ্ছু ছিল না, তাকে আজকে সেফজিৎ হয়ে উঠতে হয়নি, কারণ তাকে পরীক্ষায় ফেলার মতো সিচুয়েশনই তৈরি হয়নি। যাক, তাকে নিয়ে কথা বলে লাভ নেই। যদি ডিফেন্সে আসি তাহলে প্রথম নামটা আসবে মোহাম্মদ রাকিব। এই ধরনের টিমের বিরুদ্ধে বা অন্তত পক্ষে আইএসএলেরও কোনো দুর্বল টিমের বিরুদ্ধে মোহাম্মদ রাকিব কাজ চালিয়ে দিতে পারে, কারণ তাকে কাভার করার মতো প্লেয়ার ইস্টবেঙ্গল টিমটার মধ্যে রয়েছে। বাট যদি আরও টাফ টিম হয় সেখানে ইস্টবেঙ্গলের ভালো রাইট ব্যাক দরকার রয়েছে। বাট আমি যদি আজকের ম্যাচের প্রসঙ্গে বলি তাহলে রাকিবকে আমার ভালো লেগেছে, রাকিব আজকে ভালো ফুটবল খেলেছে। কিছু কিছু ছোটোখাটো মিস্টেক করেছে যেটা রাকিবের খুব সহজাত ব্যাপার, বাট বাকি রাকিব কিন্তু ভালো ফুটবল খেলেছে। সেন্টার ব্যাক স্টার্ট করেছিল লালচুংনুঙ্গা এবং মার্তান রায়নাকে আমার শুরু থেকে খুবই ভালো লাগছে। তাকে নিয়েও খুব নেগেটিভিটি হয়েছিল, মনে পড়ে কমেন্ট আসতো, বিভিন্ন জায়গাতে কথা হতো, অনেকেই জিজ্ঞাসা করতো এই প্লেয়ারটা কি স্লো, মার্তান রায়না কি খুব স্লো প্লেয়ার, এর আগে তার কোনো খেলা দেখেছো, তাকে দেখে কি মনে হয়? আমি ওর খেলা আগে দেখিনি, বাট আমি এইটুকু রিপ্লাইতে বলেছিলাম বা ভিডিওতে বলেছিলাম ছেলেটা ফিজিকটা খুব ভালো, ইয়াং প্লেয়ার এবং অবশ্যই ডিফেন্ডার হিসাবে যে গুণগুলো একটা প্লেয়ারের বাহ্যিক গঠনে থাকা দরকার সেটা মার্তান রায়নার রয়েছে এবং সে কোথাও ইস্টবেঙ্গলকে ভরসা দিতে পারবে, তার ম্যাক্সিমাম সুযোগটা সে কাজে লাগাতে পারবে যতটা সে চান্স পাবে। আজকে সেটাও করে দেখাতে পেরেছে। লালচুংনুঙ্গা তার খুব একটা কিছু করার ছিল না, সেই অর্থে ডিফেন্ডারদের কারোরই কিছু করার ছিল না, আর সেটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই। লেফট ব্যাক জয় গুপ্তা আজকে তার ডেবিউ ম্যাচ ছিল, একটা মাচ অ্যাওয়েটেড ডেবিউ ম্যাচ ছিল। ইস্টবেঙ্গল সমর্থকরা অনেক বেশি করে তাকিয়েছিল যে জয় গুপ্তা কী ধরনের ব্যাপার গোটা টিমটার মধ্যে ইনক্লুড করতে যাচ্ছে এবং তাকে কোচ কীরকম পরিকল্পনাতে রাখছে, কতটা সে ডিফেন্সিভ লেফট ব্যাক হিসেবে খেলবে, কতটা সে অফেন্সিভ লেফট ব্যাক হিসেবে খেলবে, কত বেশি সে ওভারল্যাপে যাবে, ক্রস রাখবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখা গেল যে প্রথম গোলটা আইএফএ শিল্ড 2025-এর প্রথম গোলটাই কিন্তু এলো জয় গুপ্তার পা থেকে, একটা রিবাউন্ড বল, সেটাকে গোলে ঠেলতে জয় গুপ্তা ভুল করেনি এবং লেফট ব্যাক হিসেবে তার পারফরমেন্স হয়েছে কিন্তু যথেষ্ট চমকপ্রদ হয়েছে। ডেবিউতে গোল, লাস্ট এই ধরনের ডেবিউতে গোল ডিফেন্ডারের আমার মনে পড়ছে না, যারা মনে করতে পারছো তারা কমেন্টে জানিও। আমার মনে পড়ছে না যে লাস্ট কবে আমি পার্সোনালি দেখেছি যে একদম প্রথম ডেবিউ ম্যাচ হচ্ছে একজন ডিফেন্ডার এবং ডেবিউ ম্যাচেই সেই ডিফেন্ডার গোল করছে। আছে ইস্টবেঙ্গল জার্সিতে অনেক প্লেয়ারেরই রয়েছে আমি জানি, বাট আমি এই মুহূর্তে নাম মনে করতে পারছি না। অবশ্যই যারা অনেক দিন ধরে 30, 40, 50 বছর ধরে খেলা দেখছে তাদের লিস্ট অনেক বড় রয়েছে, প্লিজ জানিয়ে দিও। এবার মিডফিল্ডারদের কথায় আসি। মিডফিল্ডে অবশ্যই স্টার্ট করেছিল সাউল ক্রেসপো এবং তার সাথে মোহাম্মদ রশিদ ডিফেন্সিভ মিডফিল্ডে। দুজনেই ট্রিমেন্ডাস ফুটবল খেলেছে। সাউল ক্রেসপো গোল করেছে, গোল পেয়েছে, অসাধারণ গোল এবং সেট পিস থেকেও সেই গোলটা হয়েছে এবং সবচেয়ে বড় কথা মোহাম্মদ রশিদ তাকে অনেক বেশি আজকে অ্যাটাকিং ফুটবল খেলতে দেখা গেছে। ন্যাচারালি একজন হোল্ডিং মিডফিল্ডার, ডিফেন্সিভ মিডফিল্ডার, বক্স টু বক্স খেলতেই পছন্দ করে, কিন্তু আজকে পুরোটা অ্যাটাকের রোলে ছিল, কারণ ডিফেন্সে করার মতো খুব একটা দরকার কারোরই ছিল না। অ্যাটাকিং মিডফিল্ডে আজকে স্টার্ট করেছিল মিগুয়েল, পুরোটাই খেলেছে। মিগুয়েলও একইভাবে পুরোপুরি অ্যাটাকের যে দায়িত্বটা, যে কোথাও সামনে পুরো ক্রিয়েটিভিটিটা সেটা নিজের হাতে তুলে নিয়েছিল এবং সেখান থেকে ভালো পারফরমেন্স করেছে। কিছু কিছু সময় ওকে আমরা রাইট উইংয়ে সরে যেতে দেখছিলাম, তখন আমরা বিপিনকে আবার অ্যাটাকিং মিডফিল্ডার হতে দেখছিলাম, কখনো বিপিনকে রাইট উইংয়ে যেতে দেখছিলাম, কখনো আবার মিগুয়েলকে দেখছিলাম যে অ্যাটাকিং মিডফিল্ডে ঢুকতে। তো এই সাফেলটা হচ্ছিল নিজেদের মধ্যে প্লেয়ারদের। তিনজন ফরওয়ার্ড হিসাবে বিষ্ণু ছিল, বিপিন ছিল এবং তার সাথে অবশ্যই হামিদ আহাদাদ ছিল। বিপিনের জন্য আবারও একটা অসাধারণ ম্যাচ, আজকে গোল করতে পারতো, গোল হয়নি, অ্যাসিস্ট করেছে। হামিদ আহাদাদ গোল করেছে এবং যেভাবে ও ডিস্ট্রিবিউট করছিল গোল করাতে পারতো। ওরও ব্যাড লাক যে ও গোল করাতে পারলো না, একটা গোল একটা অ্যাসিস্ট থাকতে পারতো। যে গোলটা করেছে সেটাও একটা যথেষ্ট ভালো গোল হয়েছে এবং প্রচুর চান্স ও নিয়েছে, অনেক কটাই একটু জাস্ট একটুর জন্য বেরিয়ে গেছে, বাট ইমপ্রেসিভ পারফরমেন্স, চোট কাটিয়ে ফিরে এলো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং কোথাও যেটা মনে হচ্ছিল যে
টিমের মেন স্ট্রাইকার কে হবে। আপাতত যা মনে হচ্ছে যে হামিদ আহাদাদ হি উইল বি দ্য মেন স্ট্রাইকার। এবার সেটা হিরোশি এলে আরও বিষয়টা ক্লিয়ার হবে যে সে কীরকম পারফরমেন্স করছে। তার কিন্তু ভিসা কমপ্লিট হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে সে এসে যাবে। তো সম্ভবত ডার্বি যদি হয় ফাইনালে, আইএফএ শিল্ড ফাইনালে, যার সম্ভাবনা এই মুহূর্তে 99.9%, সেখানে হয়তো আমরা হিরোশিকে খেলতে দেখবো। এবার যে প্লেয়ারকে নিয়ে বলা রয়েছে ফার্স্ট 11-এর, সেটা হচ্ছে যে পিভি বিষ্ণু। দেখো প্লেয়ারটা ভালো, প্রমিসিং, তাকে নিয়ে আমাদের অনেক আশা রয়েছে যে এই প্লেয়ারটা আগামী দিনে ইন্ডিয়ান ফুটবলের একটা ভালো জায়গাতে রিচ করবে। সে যে ক্লাবেই খেলুক না কেন, হোয়াট এভার ইট ইজ, সে আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা অ্যাসেট হতে পারে। কিন্তু কোথাও সে অ্যাসেট হওয়ার আগে যদি ওভার কনফিডেন্সে প্লেয়ারটা হারিয়ে যায় তাহলে খুব কষ্ট পাবো, খুব খারাপ লাগবে। কেন বলছে, আজকে বেশ কিছু রিজন অন্ততপক্ষে ওর খেলার মধ্যে এমন কিছু দেখতে পাওয়া গেছে যে রিজনের জন্য আমি এটা বললাম। প্রথমত হচ্ছে যে বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। যে জায়গাতে তোমার বল বাড়ানো দরকার সেই জায়গাতে তোমাকে বল বাড়াতে হবে। আননেসেসারি তুমি যদি সেই জায়গা থেকে শট নাও বা তুমি যদি ভুল প্লেয়ারকে বল বাড়াও এবং সেটা যদি তোমার বারবার প্রবণতার মধ্যে এসে যায় তাহলে সেটা ভুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শট নেওয়ার ক্ষেত্রে কখন শট নেবো, কখন বলটাকে কন্ট্রোলে রাখবো এবং ফার্স্ট টাচে শট কখন নেবো বা আমার শটটা কখন নেওয়া দরকার, এই ডিসিশন মেকিংটা ওকে অনেক বেটার করতে হবে, নাম্বার 2। আর নাম্বার 3, ওকে এটা মাথায় রাখতে হবে যে বেঞ্চে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ওকে রাতারাতি রিপ্লেস করে দিতে পারে। কোচ কিন্তু ওর ওপর ভরসা রেখেছে, 90 মিনিট জুড়ে ওর ওপর কোচ ভরসা রেখেছে। এই ভরসার জায়গাটা কিন্তু ওকে পে ব্যাক করতে হবে। ওর মধ্যে সেই কোয়ালিটি রয়েছে, ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, ওর মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে। বাট কোথাও বারবার এই যে ভুল করা ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা কিন্তু কোচের কাজটাকে আরও বেশি করে সহজ করে দেবে ওকে বসানোর জন্য। আমার মনে হয় যে এটা বিষ্ণুকে মাথায় রাখতে হবে যে হি ইজ আ প্রমিসিং স্টার। ও উঠছে এখন, ওর কাছে গোটা লাইফটা পড়ে রয়েছে, পুরো কেরিয়ারটা ওর জন্য বেঁচে রয়েছে এবং এই সময়টা শেখার সময়, এই সময়টা অনেক অনেক বেশি করে আন্ডারস্ট্যান্ডিংয়ের সময়। এই সময়টাতে যদি ও মনে করে যে আমি একটা বড় কন্ট্রাক্ট পেয়ে গেছি, ইস্টবেঙ্গলের জার্সি আমার গায়ে রয়েছে, আমি ওয়ান অফ দ্য ফ্যান ফেভারিটস প্লেয়ার হয়ে গেছি, সেটা কোথাও ওকে কিন্তু দমিয়ে দেবে। যেটা এর আগে আমরা বহু ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে দেখেছি, বড় ক্লাব, মাঝারি ক্লাব, সেখানে রাতারাতি স্টার হয়ে যাওয়া, ফ্যানেদের একটা প্রেশার এবং ওভার কনফিডেন্সে ভাসতে থাকা এক্সাম্পল তো আমাদের হাতে প্রচুর রয়েছে। তো আমি চাই না যে সেই এক্সাম্পল লিস্টে পিভি বিষ্ণুর নামটা উঠে যাক। আমার খুব খারাপ লাগবে, আমার আজকের ম্যাচটা দেখে খারাপ লেগেছে। ওর কাছে সুযোগ ছিল আজকের ম্যাচে হিরো হয়ে ওঠার, ওকে যে সুযোগটাও সতীর্থরা করে দিয়েছে, ও সুযোগটা নিজের হাতে তৈরিও করেছে। বাট কোথাও বারবার এই যে ভুল করে ফেলা, সেটা কিন্তু ওর জন্য প্রবলেম, সেটা টিমের জন্য প্রবলেম এবং সেটা কোচের জন্যও কিন্তু প্রবলেমের জায়গা। কোচ জানে আমার হাতে প্লেয়ার রয়েছে, তো ওকে বসাতে আমার খুব একটা সমস্যা হবে না। বাট কোথাও এই যে ভরসাটা রাখছে, সেই ভরসাটা আমার মনে হয় যে কোচের একটা সময়ের পর চলে যাবে যদি এই ধরনের প্রদর্শন ও করতে থাকে। বাট আমার মনে হয় যে ঠিক আছে, ও ইয়াং প্লেয়ার, হয়তো এই মিস্টেকগুলো থেকেই দেখবে যে কোথায় আমার প্রবলেম হয়েছে, সেটা ওভারকাম করার চেষ্টা করবে। পরিবর্তন আমার প্লেয়ার জিকসনের কথা বলতে হবে, সুন্দর একটা ফিনিশ করেছে, ভালো একটা গোল করেছে। সৌভিক চক্রবর্তী একটু দেরিতে নেমেছে, করার খুব একটা ছিল না। আমি এক্সপেক্ট করছিলাম যে ডেভিড আর রেডমুন্ডকে আরও অনেক আগে, অন্ততপক্ষে 60-62 মিনিটের সময় কোচ নামিয়ে দেবেন, কারণ দেখো ম্যাচটা তো 51 মিনিটে সিল হয়ে গেছিলো। তো তারপর তো আর এক্সট্রা কিছু চেঞ্জ হতো না। তারপরেও এতক্ষণ ধরে তাদেরকে বেঞ্চে বসিয়ে রাখার যুক্তিটা আমার অন্তত মাথায় ঢোকেনি। 55-60 মিনিটসের মধ্যে এডমুন্ড আর ডেভিড নেমে যেতে পারে বা নেমে যাওয়াটা উচিত আমি ফিল করছিলাম। একটু দেরি হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল তাদেরকে মাঠে দেখতে। তো ঠিক আছে, বাকি আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার তারা এই ধরনের একটা ইজি ম্যাচ দিয়ে সবাই মিলেই শুরু করলো। অ্যান্ড ডেফিনেটলি এর পরের ম্যাচটা যেটা রয়েছে নামধারীর এগেনস্টে, নামধারী আবার কীরকম টিম নিয়ে এসেছি জানি না, আমি ডিটেলসে বলতে পারবো না। বিদেশি প্লেয়ার আছে কি নেই জানি না, কতজন সিনিয়র প্লেয়ার রয়েছে কি রয়েছে, বাট কোথাও একটা ভালো কনফিডেন্সের জায়গাতে ইস্টবেঙ্গল থাকলো। অ্যান্ড সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল নামধারীকে হারিয়েই ফাইনালে রিচ করবে, এইটুকু এক্সপেকটেশন থাকছে। আর কালকে মোহনবাগান মাঠে নামছে। এর সাথে আরেকটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আইএসএলে বহু কিন্তু বিদেশি প্লেয়ার সিগনেচার হচ্ছে। একটা সেপারেট ভিডিও বানিয়ে কোন কোন প্লেয়ার সিগনেচার হচ্ছে, কোথা থেকে আসছে, কী ধারা ব্যাপার, ডিটেলসে শেয়ার করবো। এবার আসবো যে হতাশার জায়গা। আমি কেন বললাম যে ইস্টবেঙ্গল অসাধারণ খেলেছে, ইস্টবেঙ্গল 4-0 গোলে জয় পেয়েছে, আরামসে একটা জয় প্রথম ম্যাচে, বাট আমি কোথাও খেলা দেখে হতাশ। কোথায়? পারফরমেন্সে নই, কখনোই না। ইস্টবেঙ্গল শ্রীনিধি প্লেয়ারদের পারফরমেন্সে আমি হতাশ নই। ইস্টবেঙ্গল তারা টপ লেভেলে ফুটবল খেলেছে, শ্রীনিধির বাচ্চা বাচ্চা একাডেমির ছেলেগুলো তাদের মতো করে চেষ্টা করেছে এত বড় একটা বিরাট বড় টিমের এগেনস্টে মোটামুটি একটু হলেও নিজেদের
কিছু ছাপ রেখে যাওয়ার চেষ্টা করেছে। আমি সেই নিয়ে হতাশ না। আমি হতাশ কী নিয়ে? আমি প্রথমত হতাশ হচ্ছি ব্রডকাস্টিং নিয়ে। আমি সিরিয়াসলি জানি না যে এত পুয়ার ব্রডকাস্টিং আমি ইন্ডিয়ান ফুটবলে এর আগে কখনো উইটনেস করেছি কি না। আমি এই যে ব্রডকাস্টিং অ্যাপটি রয়েছে, এই অ্যাপে আমি প্রথমবার খেলা দেখলাম। এর আগে এই অ্যাপে আমি খেলা দেখিনি, তো আমি বলতে পারবো না যে এর আগে প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স সবার ছিল, কত ভালো ছিল বা এর থেকে খারাপ ছিল কি না। বাট আমি আজকে যা এক্সপিরিয়েন্স করেছি দ্যাট ইজ ওর্স্ট, এবং এতটা খারাপ আমি এর আগে কোনো ব্রডকাস্টিং অ্যাপ্লিকেশন থেকে, ওটিটি থেকে আমি দেখিনি। অনেক ফল্ট আজকে ছিল। সেটা হচ্ছে প্রথমত ক্যামেরার একটা অ্যাঙ্গেলের ফল্ট। বারবার করে যখন যেদিকে খেলা হচ্ছে সেই দিকে ক্যামেরা যেতে যেতে সময় লাগছে। যখন খুব ফারে চলে যাচ্ছে, একদম ধরো সেকেন্ড কর্নার লাইনে যখন বল চলে যাচ্ছে, বা একদম সেকেন্ড কর্নার পজিশনে যখন প্লেয়াররা কর্নার নিতে যাচ্ছে, সেখানে ক্যামেরা যাচ্ছে না। সেই জায়গাতে ক্যামেরা জুম করলে জুম ফেটে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কমেন্ট্রি কোয়ালিটি। একটা সময় তো কমেন্ট্রি ছিলই না, অনেকটা পরে কমেন্ট্রি এলো। বাংলা আর ইংরেজি কমেন্ট্রি একটা সময় পুরো মার্জ হয়ে যাচ্ছিল, ক্রস করছিল নিজেদের মধ্যে, তালমিলের অভাব ছিল, টাইমিংয়ের তালমিলের অভাব ছিল। 10 মিনিটে খেলা চলছে, হঠাৎ করে 6 মিনিটে খেলা চলে আসছে, আবার হঠাৎ করে 12 মিনিটে খেলা চলে যাচ্ছে। তালমিলের একটা বিরাট বড় অভাব ছিল। বারবার করে আমার এই ক্ষেত্রে প্রবলেম হয়েছে খেলার রিদিমকে বুঝতে, একটু সমস্যা হচ্ছিল। এবং তার থেকেও বড় কথা যে বারবার করে পিকচার কোয়ালিটি তার ড্রপ হয়ে যাওয়া। আমি একদম অটো মোডে রেখেছিলাম, বাট অটো মোডে রাখার পরেও আমি সেই কোয়ালিটি স্টেবিলিটি দেখতে পাইনি। অনেক সময় হয় যে তুমি হায়ার পিকচার কোয়ালিটি রেখেছো, তোমার নেটওয়ার্কের ইস্যুর জন্য ডাউন হয়ে যেতে পারে, বাট আমি সেই রিস্কটাও নিইনি। আমি অটো মোডে রাখছিলাম, কিন্তু অটো মোডে রাখার পরেও দেখলাম যে ম্যাক্সিমাম সময়ে খুব ভালো হয়ে যাচ্ছে, সেকেন্ডের মধ্যে আবার ড্রপ করে যাচ্ছে। এই জিনিসটা হতে পারে না। যেখানে আমি অন্তত পক্ষে আমি ব্রডব্যান্ডের কানেকশনের মধ্যে রয়েছে, আমার অন্যান্য প্ল্যাটফর্মে এই প্রবলেমটা হয় না। আমি জানি না যে এতটা টাকা নেওয়া, 235 টাকা দিয়ে রিচার্জ করলাম 5টা মাত্র ম্যাচ দেখার জন্য। ইস্টবেঙ্গলের গ্রুপ স্টেজে 2টো ম্যাচ, মোহনবাগানের গ্রুপ স্টেজে 2টো ম্যাচ, আর ফাইনাল ম্যাচ, টোটাল 5টা ম্যাচ দেখার জন্য। সেটা আমার কাছে একটু হাই লেগেছে, অন্যান্য অনেকের কাছে কম লাগতে পারে। বাট এই ধরনের কোয়ালিটি যদি আমি পাই, আমার মনে হয় যে সেটা কোথাও কিন্তু ইনজাস্টিস হচ্ছে ফুটবল ফ্যানেদের জন্য। এই জায়গাটা যারা কন্ট্রোল করছেন তারা একটু হলেও মেরামত করে দেওয়ার চেষ্টা করবেন, একটু ভালো কোয়ালিটিতে খেলা দেখার ব্যবস্থা আমাদের করে দেবেন। আমি এই জায়গাতে খুব হতাশ, এবং এর বাইরে আর কিছু না। বাকি মাঠে লোকজন ভর্তি ছিল, কল্যাণী স্টেডিয়ামটাও খুব ভালো, কিশোর ভারতী স্টেডিয়ামটাও খুব ভালো, প্রবলেম নেই সেই ক্ষেত্রে। এই ধরনের স্টেডিয়ামগুলোতে খেলা হওয়া দরকার রয়েছে, ছোটো স্টেডিয়ামে দরকার রয়েছে, লোকাল ফুটবলকে বাঁচিয়ে রাখা দরকার রয়েছে, সেসব নিয়ে কোনো রকম প্রবলেম নেই। বাট যে মাধ্যমটাতে আমরা খেলা দেখছি সেই মাধ্যমটা নিয়ে আমি অন্তত পক্ষে ভীষণভাবে আজকে হতাশ। আমি জানি না আর কে হতাশ হয়েছ, কেউ কেউ খুশি হতে পারে এই ধরনের অ্যাপ্লিকেশনে এরকম ভুলভাল খেলা দেখে, বাট আমার মানে খুবই চোখের যন্ত্রণা হয়েছে। আই এম সরি টু সে। আরও 4টে ম্যাচ আমাকে দেখতে হবে, কষ্ট করেই দেখব, কারণ আলটিমেট আমি ইস্টবেঙ্গল মোহনবাগানের জন্য এই ধরনের কষ্ট করতে রাজি আছি। দ্যাটস ইট, দ্যাটস অল। এই ভিডিওটা এই অবধি, হয়তো একটু লেন্দি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের ভ্যালুয়েবল ওপিনিয়নগুলোকে কমেন্ট করে জানাতে থাকো। বেশি বেশি করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।